প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে একটি সৃজনশীল সমস্যার সমাধান করতে চাচ্ছি। আমরা জানি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা বেশ খানিকটা বড় অধ্যায়। এখানে সাধারণ জাবেদা, নগদ প্রদান জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদারও কিছু কিছু অংশ এখানে দেখা যায়। তো আমাদের কাছে আজকে যেটা আলোচ্য বিষয় হিসাবে দেখা দিয়েছে যে আমরা এই পর্যন্ত এখনো নগদ প্রদান জাবেদা প্রস্তুত করিনি। আজকে সৃজনশীল সমস্যা থেকে বা উদ্দীপক থেকে আমাদের মূল যে বিষয়টি করার ইচ্ছা সেটি হচ্ছে নগদ প্রদান জাবেদা। তবে যেহেতু এখানে ক, খ, গ তিনটি অংশ থাকে, আমরা ছোট করে আর দুটি দিক শিখে নেব, কিন্তু আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা দেওয়ার আগেই আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা প্রথমেই উদ্দীপকটি তুলে নেবে। দেখো, হোয়াইট বোর্ডে তোমরা লক্ষ্য করছো জনাব হোসেনের লেনদেন নিম্নরূপ। 2018 সালের লেনদেনগুলো সংগঠিত হয়েছে, যেখানে 1 এপ্রিল তারিখে আছে হাতে নগদ 8,300 টাকা, এপ্রিল 5 তারিখে আছে নগদে পণ্য ক্রয় 3,700 টাকা, 6 তারিখে আছে মালিকের ছেলের বই ক্রয় 900 টাকা, 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি পণ্য বিক্রয় 3,000 টাকা, 12 তারিখে আছে প্রতিটি 500 টাকা দরে 3টি টেবিল ক্রয়। আমি এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, পরবর্তীতে আমাদের করতে সুবিধা হবে। অর্থাৎ এখানে মোট টাকার পরিমাণ আসবে কিন্তু 500 গুণ 3 সমান সমান 1500 টাকা। এখানে একটা টেকনিক্যাল দিক ব্যবহার করা হয়েছে। টেকনিক্যাল দিকটা বলতে আমি তাই বোঝাতে চাচ্ছি, এখানে আমাদের বলতে পারতো যে 1500 টাকার টেবিল ক্রয় করা হয়েছে, এমন কথা না বলে তারা এখানে একটা টেকনিক্যাল দিকে বলে দিল প্রতিটি 500 টাকা মূল্যের। যেহেতু প্রতিটি 500 টাকা মূল্যের, তাহলে আমরা বুঝলাম একটির মূল্য 500 টাকা, তিনটির মূল্য 1500। অনেক সময় এই ধরনের লেনদেনে কিছুটা ইতস্তর ভিতর আমাদের করতে হয়, সেখানে বলা থাকে 500 টাকার 3টি টেবিল ক্রয়, সেক্ষেত্রে 500 গুণ 3 দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে তোমরা চলে আসো 16 তারিখে আছে, দেখো প্রাপ্য হিসাবে 500 টাকা আদায় হবে না। 19 তারিখে আছে নয়নকে পরিশোধ 200 টাকা, 22 তারিখে আছে আসবাবপত্রের অবচয় ধার্য 250 টাকা, 27 তারিখে আছে পণ্য উত্তোলন 300 টাকা, 30 তারিখে বেতন পরিশোধ 800 টাকা। করণীয়র ভিতর বলা হয়েছে নগদানভুক্ত হবে না এমন লেনদেনের জাবেদা। খ, মোট অনগদ লেনদেনের পরিমাণ অর্থে এই মোট অনগদ লেনদেনের পরিমাণ অর্থে আমাদের এখানে টাকার পরিমাণকে বের করতে হবে, এটা তা বোঝাতে চাওয়া হয়েছে। গ নম্বরে চেয়েছে নগদ প্রদান জাবেদা। দেখো, আমি তোমাদের আগেই বলেছি যে আজকের উদ্দীপক থেকে আমাদের মূল যে উদ্দেশ্যটি থাকবে সেটি হচ্ছে নগদ প্রদান জাবেদাটাকে শেখা। সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের গ নম্বরে যে চাওয়া হয়েছে নগদ প্রদান জাবেদা। আমরা প্রথমে দেখে নিই যে এখানে আসলে অনগদ লেনদেন কোনটি কোনটি। তোমরা লক্ষ্য করো, নগদে পণ্য ক্রয় নগদ আছে, হাতে নগদ 1 তারিখ, এটাও নগদ। মালিকের ছেলের বই ক্রয় 900 টাকা, 8 তারিখে আছে পণ্য বিক্রয় 300 টাকা, এটাকেও আমরা নগদ বলতে পারছি।
12 তারিখে টেবিল ক্রয় করা হয়েছে 15 টাকা, আমাদের নিকট থেকে টাকা চলে গেছে। 16 তারিখে আছে প্রাপ্য হিসাবের 500 টাকা আদায় হবে না। তার মানে এটা নগদ কোনো ঘটনা না। এটা আমরা সর্বপ্রথম চিহ্নিত করলাম, প্রাপ্য হিসাবের 500 টাকা আদায় হবে না, একটি অনগদ লেনদেন। 19 তারিখে আছে নয়নকে পরিশোধ, এর জন্য আমাদের নিকট থেকে নগদ টাকা চলে গেছে। 22 তারিখে আছে আসবাবপত্রের অবচয় ধার্য 250 টাকা। আমরা জানি অবচয় ধার্যের জন্য আমাদের নগদ অর্থের আগমন এবং নির্গমন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ আসে না অথবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যায় না, তাহলে এটা একটি অনগদ লেনদেন। আরেকটি অনগদ লেনদেন আছে, আমরা দেখতে পাচ্ছি 27 তারিখে লেখা আছে পণ্য উত্তোলন 300 টাকা। যে পণ্য আমরা উত্তোলন করলাম এর জন্য ক্রয়ের পরিমাণ কমলো, কিন্তু নগদ অর্থের পরিমাণ কমলো না। 30 তারিখে আছে বেতন পরিশোধ 800 টাকা। তাহলে আমরা এখানে অনগদ লেনদেন পেলাম তিনটা লেনদেনের জাবেদা আমাদেরকে দিতে বলা হলো। তোরা কম বেশি সবাই জাবেদার ছক জানো। আমি কি করছি, তোমরা উদ্দীপকটি তোমাদের কাছে আছে, তোমরা দেখে নিচ্ছ। আমি উদ্দীপকটি এখানে মুছে দিচ্ছি, দিয়ে আমরা জাবেদাটা আগে জানতে চাচ্ছি। তো দেখো, আমাদের প্রথমেই জাবেদা করতে হচ্ছে 16 তারিখের জাবেদার ক্ষেত্রে আমাদের ঘটনাটা রয়েছে প্রাপ্য হিসাবের 500 টাকা আদায় হবে না। তাহলে এক্ষেত্রে আমরা জাবেদা লিখতে পারি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ডেবিটে টাকার অঙ্ক বসবে 500, ক্রেডিটে টাকার অঙ্ক বসবে 500। 22 তারিখের জাবেদাটা আমি একটু উপরে লিখে দিচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে আসবাবপত্রের অবচয় ধার্য 250 টাকা। আমরা জানি যে অবচয় ব্যবসায়ের জন্য খরচ এবং সম্পদ জাবেদা দাখিলা প্রদান করার সময় ডেবিট হয়। অবচয় ধার্যের জন্য আসবাবপত্রের পরিমাণ কমে যাবে, এর জন্যে আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। আমরা জানি আসলে অথবা বেড়ে গেলে সেটা ডেবিট হয়, কমে গেলে অথবা চলে গেলে সেটা ক্রেডিট হয়। যেহেতু আসবাবপত্রের অবচয়ের জন্য আসবাবপত্রের পরিমাণ কমে যাচ্ছে, আমরা এর জন্য আসবাবপত্রকে ক্রেডিট লিখছি। তাহলে 22 তারিখের জন্য আমরা জাবেদা লিখছি অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখানে আমরা টাকার পরিমাণ দেখাতে চাচ্ছি 250 টাকা। আমাদের 22 তারিখের জাবেদা শেষ হলো। আমি 22 তারিখ মুছে দিচ্ছি। এরপরে আমরা জাবেদা দিতে চাচ্ছি 30 তারিখে। 30 তারিখে দেখো, আমাদের বলা আছে পণ্য উত্তোলন 300 টাকা। আমরা জানি উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হয়, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা 300। এর মাধ্যমে সমস্যা ক এর সমাধান হলো। ক নম্বর সমস্যার সমাধান করার পরে আমরা এখন চলে যেতে চাচ্ছি খ নম্বর সমাধানে। খ
খ নম্বরে দেখো আমাদের কাছে কি চাওয়া হয়েছে, মোট অনগদ লেনদেনের পরিমাণ। তোমরা এইটার ক্ষেত্রে লিখতে পারো মিস্টার হোসেনের অনগদ লেনদেন নিম্নরূপ। ছকটি হবে বিবরণ, টাকা। তারিখের একটি ঘর থাকলেও ভালো হয়, অর্থাৎ তারিখ, বিবরণ, টাকা। তোমরা ছকটি একটু দেখে নাও। ছকটি হচ্ছে তারিখ, বিবরণ, টাকা। তারিখের ঘরে তোমরা প্রথমেই লেখো 2018। 2018 সালে এপ্রিল মাসে আমাদের লেনদেনগুলো সংগঠিত হয়েছিল। তাহলে আমরা লিখলাম এপ্রিল 16, এপ্রিল 22, এপ্রিল 27। স্যার কেমনভাবে আমরা আগে এই তারিখগুলো লিখলাম আমরা দেখেছি। অনগদ লেনদেনের জাবেদা আমরা হোয়াইট বোর্ডে এখনো পর্যন্ত দিয়ে রেখেছি, যেখানে অবচয়ের পরিমাণ ছিল 250, অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 500, পণ্য উত্তোলনের পরিমাণ ছিল 300। অর্থাৎ আমরা ডেবিট দফা হিসাবে যে শব্দটি লিখলাম এটাই আমাদের অনগদ লেনদেনের ভিতর লিখলে চলবে। তাহলে আমরা প্রথমে লিখি অবচয় হিসাব, পরবর্তীতে লিখি অনাদায়ী পাওনা হিসাব, সব থেকে শেষে লিখি উত্তোলন হিসাব। এরপরে আমরা টাকার পরিমাণ দেখাচ্ছি এখানে কত, 250, 500, 300, 5 আর 3 8, 9 10, 1050 টাকা মাত্র। তাহলে তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করছো আমরা খ দাগের সমাধানের জন্য লিখলাম মিস্টার হোসেনের অনগদ লেনদেনের পরিমাণ নিম্নরূপ, যেখানে আমরা মোট টাকা হিসাবে দেখালাম অবচয় হিসাব নামে 250 টাকা, দেখালাম অনাদায়ী পাওনা হিসাব নামে 500 টাকা, দেখালাম উত্তোলন হিসাব নামে 300 টাকা। এই মোট টাকার পরিমাণ আমাদের হলো 1050 টাকা। আমাদের হাতে এখন অবশিষ্ট আছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদাটার ছক আমরা সবাই জানি, আমি এটা ব্যাখ্যা করব। আমি যখন এটা হোয়াইট বোর্ডে সমাধান করব তখন তোমরা এটা দেখে নেবে। আর আমরা সমাধানটা প্রস্তুত করার পরে আমি এর সাম্যক ব্যাখ্যাটা তোমাদের সামনে তুলে ধরব। তোমরা খাতা এবং স্কেল সাথে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দেখো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা নগদ প্রদান জাবেদার ছকটি ব্যাখ্যা করব। আমরা সমাধানটি তৈরি করার পূর্বেই যে ছকটি আমরা আগে ব্যাখ্যা করে নেওয়ার চেষ্টা করব। তোমরা হোয়াইট বোর্ডের সব থেকে বাম কর্নারে দেখতে পাচ্ছ, লক্ষ্য করো নগদ প্রদান জাবেদা, এরপরে একটু কমা দেওয়া আছে। আসলে এখানে মোট কলাম উপর থেকে নিচ পর্যন্ত এখানে দেখো আছে 4টি আদ্য বর্ণ, তা আছে, যে আছে, ডে আছে, সু আছে, 1 2 3 4। এখানে আছে 4টি, এখানে আছে 3টি, এখানে আছে 2টি, অর্থাৎ 5 আর 4 9টি কলাম আমাদের তৈরি করতে হয়। উপর থেকে নিচ কলাম,
বাম থেকে ডাইনে সারি। তাহলে আমাদের কলাম করতে হচ্ছে মোট 9টি। তারিখের আদ্যবর্ণ তা, তারিখের পরেই দেখো আমাদের আছে চেক নং, চেক নংয়ের জন্য যে প্রত্যেকটা ডেবিট হিসাব কাজ যেটা হবে তার নাম আমরা লিখব। এরপরে আমরা লিখব সূত্র। ডেবিট দিকে আমরা 3টে দফা দেখাই, সর্বোচ্চ 3টে দফা আমরা দেখাবো। তার ভিতর থাকবে ক্রয়, প্রদেয় হিসাব। ক্রয় এবং প্রদেয় হিসাবে যদি হিসাবটি লিপিবদ্ধ করা না যায় সেক্ষেত্রে আমরা অন্য অন্য হিসাবের ভিতর হিসাবটিকে আর টাকাটিকে দেখাবো। ক্রেডিট দিকে থাকবে আমাদের সর্বোচ্চ 2টি দফা। একটি প্রাপ্ত বার্তা, অর্থাৎ আমরা যখন পণ্য ক্রয় করি তখন যদি আমরা বার্তা পাই সেক্ষেত্রে আমাদের আয় বা লাভ হয়, আর আমরা জানি আয় বা লাভ হলে সেটা ক্রেডিট হয়। অন্যদিকে নগদ টাকা চলে যায়, এর জন্যে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা দেখলাম ডেবিট দিকে 3টি, ক্রেডিট দিকে 2টি, আর কমন ছক 4টি। তারিখ, চেক নং, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব। যদি ক্রয় এবং প্রদেয় হিসাবের ভিতর অন্তর্ভুক্ত করা না যায় তাহলে তা আমরা দেব অন্যান্য হিসাবে। থাকবে প্রাপ্ত বার্তা, নগদান হিসাব। নগদ প্রদান চাপ দেয় কোনো অনগদ ঘটনা যাবে না। তোমরা লক্ষ্য করেছিলে আমাদের উদ্দীপকে মোট লেনদেন সংখ্যা ছিল 10টি, যার ভিতর অনগদ ছিল 3টি। এখানে তোমরা লক্ষ্য করো 1 2 3 4 5, এর ভিতর একটি আছে প্রারম্ভিক উদ্ধৃত। এটি নগদ প্রদান জাবেদার ভিতর দেখানো হয় না, কারণ এটা আমাদের হাতে উদ্ধৃত আছে, এই পরিমাণ টাকা আমাদের পরিশোধ করার প্রয়োজন হয়নি। আরেকটি ঘটনা আছে যেটি পণ্য উত্তোলন, যেটা অনগদ লেনদেনের ভিতর গিয়েছিল। অনগদ লেনদেনের ভিতর গিয়েছিল অনাদায়ী পাওনা আর অনাদায়ী দেনা। অনগদ লেনদেনের ভিতর গিয়েছিল অপচয় হিসাব। তাহলে বাকি যেগুলো আমাদের নগদে পরিশোধ করতে হয়েছে সেই ঘটনাগুলো শুধুমাত্র আমরা নগদ প্রদান জাবেদার ভিতর অন্তর্ভুক্ত করব। এর জন্য তোমরা প্রথমেই লক্ষ্য করো আমাদের 5 তারিখ। তোমরা সমাধানটা লক্ষ্য করো, সাথে সাথে আমার কথা বোঝার চেষ্টা করো, তাহলে বেশি সুবিধা হবে। তোমরা সমাধানটি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের প্রথমেই আছে 5 তারিখ। 5 তারিখের লেনদেনটা তোমরা একটু পড়ো। সেখানে লেখা আছে পণ্য ক্রয় 5,000 টাকা। পণ্য ক্রয় 5,000 টাকা না, এপ্রিল 5 তারিখে আছে পণ্য ক্রয় 3,700 টাকা। পণ্যটি ক্রয় করা হয়েছিল শাহিয়ার নিকট হতে। কিন্তু আমরা জানি সাধারণত নাম থাকলে সেটি ধারে ক্রয় আর বাকিতে ক্রয় হয়, কিন্তু এখানে নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা এটাকে ধারে বা বাকিতে ধরতে পারছি না, এটাকে আমাদের ধরতে হচ্ছে নগদ লেনদেন। এরপরে দেখো আছে 5 তারিখের পরে তোমরা লক্ষ্য করো 6 তারিখের যে লেনদেনটি ছিল, 6 তারিখের লেনদেনটি আমাদের ছিল পণ্য ক্রয়ের পরে 6 তারিখের লেনদেনটি আমাদের কাছে ছিল উত্তোলন। কি হিসাবে উত্তোলন ছিল? মালিকের ছেলের বই ক্রয়। মালিকের ছেলের বই ক্রয়ের জন্য আমাদের
নগদ টাকা উত্তোলন করা হয়েছিল 900 টাকা, যেটা ক্রয় পণ্য ক্রয় না, টাকা পরিশোধ না। এর জন্যে এই টাকাটা আমাদের লিখতে হয়েছে অন্যান্য হিসাবের ভিতর, নাম দিয়েছি আমরা উত্তোলন হিসাব। 12 তারিখে আছে দেখো, আসবাবপত্র ক্রয়, অর্থাৎ কি প্রতিটি 500 টাকা করে 3টি টেবিল ক্রয় করা হয়েছিল। প্রতিটি 500 টাকা করে 3টি টেবিল ক্রয় হলে প্রতিটি টেবিলের মূল্য এখানে আমাদের ছিল 500 টাকা, 3টির মূল্য ছিল 1500 টাকা। এরপরে তোমরা লক্ষ্য করো, টেবিল ক্রয়ের পরে 19 তারিখের লেনদেন। 19 তারিখের লেনদেনে বলা হলো নয়নের নিকট থেকে নয়নের নিকট থেকে নয়নকে পরিশোধ করা হলো। নয়নকে পরিশোধ করা হয়েছে নগদে না বাকিতে, এমন কোনো কথা সেখানে দেওয়া নাই। আমরা 19 তারিখের আলোচনায় ছিলাম, সেখানে লেনদেনটি আমাদের ছিল নয়নকে পরিশোধ। নয়নকে পরিশোধ বলতে এখানে নগদ টাকা পরিশোধ বোঝানো হয়েছে, অর্থাৎ নয়নকে আমরা নগদ টাকা হিসাবে 200 টাকা পরিশোধ করলাম, যেটা প্রদেয় হিসাব, অর্থাৎ জাবেদা হয় নগদান হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ডেবিট, অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিটের জন্য প্রদেয় হিসাবের ঘরে আমরা 200 টাকা দেখালাম, নগদের ঘরে দেখাতে পেরেছি আমরা 200 টাকা। 30 তারিখে আছে বেতন প্রদান 800 টাকা। বেতন প্রদান 800 টাকা হলে আমরা তার জাবেদা দাখিলা দিয়ে থাকি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এখানে বেতনের টাকাটা বেতন বলে ক্রয়ের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, প্রদেয় হিসাবের অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। এর জন্য এই হিসাবটাও আমাদের লিখতে হয়েছে অন্যান্য হিসাবের ঘরে, এবং নগদ টাকা ক্রেডিট হিসাবে দেখাতে হলো 800 টাকা। আমরা নগদের ঘর যখন যোগ করলাম 7100 টাকা পেয়েছি। প্রাপ্ত বার্তার ঘরে কোনো টাকা যায়নি। অন্যান্য হিসাবের ঘরে আমরা 3200 দেখালাম। প্রদেয় হিসাব ডেবিট আমরা 200 টাকা দেখালাম, ক্রয় হিসাব ডেবিট আমরা 3700 টাকা দেখালাম, এবং এর মাধ্যমে আমাদের সমাপ্ত হলো নগদ প্রদান জাবেদা। আমি ধরে নিচ্ছি সমাধানটি তোমরা সবাই তুলে নিতে পেরেছ, এবং আমার শেষ প্রান্তের যে কথাটা সেটা হচ্ছে কি, আমাদের ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে আমাদের আজকে শেখার মূল উদ্দেশ্য হচ্ছে নগদ প্রদান জাবেদা। আর নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে আমরা দেখলাম মোট কলাম করতে হয় আমাদের 9টি। যে 9টি কলামের ভিতর আমাদের ছকের আইনসঙ্গত কলাম বা যুক্তিসঙ্গত কলাম থাকবে 4টি, ডেবিট কলাম থাকবে 3টি, ক্রেডিট কলাম থাকবে 2টি। আমরা সংক্ষিপ্তভাবে মনে রাখতে চেয়েছি তাতে ডে শু, তাতে তারিখ, চেতে চেক নাও, ডেতে ডেবিট কার্ড হিসাব খাত, সুতে সূত্র। এর পরবর্তীতে যে আমরা কলামের ভিতর ক্রয় হিসাবকে ডেবিট করেছি, প্রদেয় হিসাবকে ডেবিট করেছি, অন্যান্য হিসাবকে ডেবিট করেছি, এবং বলতে চেয়েছি যে হিসাবটি ক্রয়ের ভিতর দেখানো সম্ভব নয়, যে হিসাবটি প্রদেয় হিসাবের ভিতর দেখানো সম্ভব নয়, তা আমরা সরাসরি দেখিয়ে দেবো অন্যান্য হিসাবের ভিতর। এবং ক্রেডিট এখানে দুটো ঘটনা ঘটে। আমরা যখন নগদ টাকা প্রদান করি তখন নগদান হিসাব ক্রেডিট হয়, এবং আমরা যদি কারো কাছ থেকে কোনো রকমের সুবিধা পাই, অর্থাৎ বার্তা পেয়ে থাকি, সেটা আমাদের লাভ হয়। এই জন্যে প্রাপ্ত বার্তাকে ক্রেডিট করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এর মাধ্যমে নগদ প্রদান জাবেদার কিছুটা ধারণা আমরা পেয়ে গেলাম। তোমরা এটা বাসায় আরো বেশি বেশি করে অনুশীলন করো, চর্চা করো, এবং পড়াশোনার প্রতি, শেখার প্রতি আরো বেশি মনোযোগী হোক, এমন ধরনের প্রত্যয় ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো।